হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। দেখো, কিছুদিন থেকে আমাদের চ্যানেলে কিন্তু কোনো রকম ভিডিও আপলোড করানো হয়নি, কারণ কিছু নির্দিষ্ট কারণে আমরা কিন্তু বাইরে গিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড এই সমস্ত ক্লাস ক্রিয়েট করার জন্য কিন্তু অনেক সময় লাগে, 3-4 ঘন্টা সময় টাইম লাগে এই সমস্ত একটি ভিডিও বানানো। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তর অপশান এ রাইট, 31 জোড়া হচ্ছে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা, ঠিক আছে। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে 12 জোড়া করোটিক স্নায়ু রয়েছে। মনে রাখবে, 12 জোড়া থাকে করোটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু থাকে 31 জোড়া। নিউরন, যাকে স্নায়ুকোষও বলা হয়, তা হলো মানবদেহের দীর্ঘতম কোষ, ঠিক আছে। স্নায়ুকোষ হলো মানবদেহের দীর্ঘতম কোষ, মনে রাখবে। নিউরনের 3টি অংশ, সেগুলো হচ্ছে কোষ দেহ, অ্যাক্সন এবং ডেনড্রন, ঠিক আছে। মনে রাখবে 3টি অংশ, কোষ দেহ, অ্যাক্সন এবং ডেনড্রন, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। স্নায়ুকোষ সেন্ট্রোজোমে না থাকায় এটি বিভাজনে অক্ষম। মনে রাখবে, স্নায়ুকোষে সেন্ট্রোজোম না থাকায় বা সেটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকায় সেটা কিন্তু বিভাজনে অক্ষম, ঠিক আছে। এটা এক্সাম আসে যে স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না, কারণ এটাতে সেন্ট্রোজোম থাকে না, বা সেন্ট্রোজোম থাকলেও তা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঠিক আছে। অ্যান্ড স্নায়ুতন্ত্রের অধ্যয়নকে বলা হয় নিউরোলজি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্নায়ুতন্ত্রের অধ্যয়নকে বলা হয় নিউরোলজি, ঠিক আছে। অ্যান্ড দেখো, এখানে বিজ্ঞানী পুরকিঞ্জে প্রথম নিউরন শনাক্ত করেন। নিউরন কোষ বা স্নায়ুকোষ প্রথম শনাক্ত করেন বিজ্ঞানী পুরকিঞ্জে, বাট এটা প্রথম নামকরণ করেন কি? তিনি হচ্ছেন হেনরিক উইলহ্যাম ফন, ঠিক আছে। মনে রাখবে, হেনরিক উইলহ্যাম ফন এটা প্রথম কিন্তু নামকরণ করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাশ। কে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? সঠিক উত্তর অপশান সি, মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমাদের 1940 সালের মার্চ মাসে পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে প্রথম দিন মোহাম্মদ আলী জিন্নাহ বিখ্যাত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন, ঠিক আছে। দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ 1940 সালের মার্চ মাসে, ঠিক আছে। সেই দিনেই কিন্তু পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল এবং এটা হয়েছিল লাহোরে কিন্তু, ঠিক আছে। মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে লাহোরে, ঠিক আছে। অ্যান্ড এখানে কিন্তু পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। অল ইন্ডিয়া মুসলিম লীগ দ্বারা প্রবর্তিত দ্বিজাতি তত্ত্বটি পাকিস্তান আন্দোলনের প্রতিষ্ঠাতা নীতি। সৈয়দ আহমেদ খানকে দ্বিজাতি তত্ত্বের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তো দ্বিজাতি তত্ত্বের স্থপতি কে? তিনি হচ্ছেন সৈয়দ আহমেদ খান, ঠিক আছে। এটা 1940 সালের মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এটাও তোমাদের এক্সাম আসে যে পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়, তোমরা রাখবে 1940 সালের মার্চ মাসে, ঠিক আছে, আমাদের মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে লাহোরে, ঠিক আছে। অ্যান্ড তোমরা এখানে বলে দিই তোমাদেরকে যে পাকিস্তান শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? তিনি হচ্ছেন আমাদের চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী 1935 সালে প্রথম কিন্তু পাকিস্তান প্রস্তাবটি, মানে পাকিস্তান শব্দটি প্রথম কিন্তু তুলে ধরেন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই যে মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায়? সেটা হচ্ছে আমাদের ঢাকাতে, ঠিক আছে। আগা খান, ঢাকার নবাব সলিমুল্লাহ এবং নবাব মহসিন উল মুলকের নেতৃত্বে ঢাকায় কিন্তু 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। অ্যান্ড মুসলিম লীগে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু জয়েন করে 1913 সালে, ঠিক আছে। মনে রাখবে, 1913 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেছিলেন, ঠিক আছে। সকল পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ, সকলেই মনে রাখবে। দেখো, 3 নম্বর প্রশ্ন হয়েছে, কোন সৌধের রং গোলাপি? কোন সৌধটির রং গোলাপি? নিম্নের কোন সৌধটির রং গোলাপি? সঠিক উত্তর দেখো আমাদের অপশান সি, হাওয়া মহলের আমাদের রং হচ্ছে গোলাপি, ঠিক আছে। অ্যান্ড এটার জন্যই কিন্তু জয়পুরকে কিন্তু, এবং হাওয়া মহল এটা মনে রাখবে জয়পুরে অবস্থিত, রাজস্থানের জয়পুরে অবস্থিত হাওয়া মহল, ঠিক আছে। তাই কিন্তু আমাদের জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের গোলাপি শহর বলা হয় এই জয়পুরকে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, হাওয়া মহল এটা কিন্তু টোটাল এটাতে 5টি ফ্লোর রয়েছে, 5টি ফ্লোর রয়েছে, এবং এটা 1799 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এটা একটা রাজপুত আর্কিটেকচারের এটা একটা বিল্ডিং, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রেড অ্যান্ড পিঙ্ক, ঠিক আছে, রেড অ্যান্ড পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে কিন্তু গঠিত, ঠিক আছে, বেলে পাথর দিয়ে, এবং লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে কিন্তু এই আমাদের হাওয়া মহল এটা কিন্তু গঠিত, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, এসএসসি এক্সামে কিন্তু এগুলো তোমাদের আসে, ঠিক আছে। তোমাদের পিএসসি ক্লার্কশিপে কিন্তু না এলেও কিন্তু এসএসসি এক্সামে এসব প্রশ্ন আসবে। দেখো, নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? মানুষের লোহিত রক্তকণিকা বা আরবিসি এর গড় আয়ু কতদিন? সঠিক উত্তর 120 দিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। মানুষের প্রধানত 3 ধরনের রক্তকণিকা থাকে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্করিকা। এদের মধ্যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, শ্বেত রক্তকণিকার 1 থেকে 15 দিন এবং অনুচক্করিকার হচ্ছে 5 থেকে 10 দিন, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ।
দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন রয়েছে, সম্প্রতি 10 টাকার নোটে কিসের ছবি আছে? আমাদের রিসেন্ট যে 10 টাকার নোট রয়েছে সেগুলোতে কিসের ছবি রয়েছে? মনে রাখবে 10 টাকার নোটে কিন্তু কোণার্কের সূর্য মন্দিরের ছবি রয়েছে। কোণার্কের সূর্য মন্দির এটা কিন্তু ব্ল্যাক পেগোডা বলা হয়, ঠিক আছে? এটা আমাদের উড়িষ্যায় রয়েছে, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই 10 টাকার নোটের এই আমাদের নোটটার কিন্তু কালার হচ্ছে আমাদের চকোলেট ব্রাউন, ঠিক আছে? চকোলেট ব্রাউন হচ্ছে আমাদের 10 টাকার নোটের কালার, এবং এটাতে কিন্তু কোণার্কের সূর্য মন্দিরের মোটিভ রয়েছে, ঠিক আছে? এছাড়াও তোমরা জেনে রাখো যে বাকি নোটগুলোতে কিসের মোটিভ রয়েছে। 10 টাকার নোটে রয়েছে আমাদের দেখো কোণার্কের সূর্য মন্দিরের মোটিভ, ঠিক আছে? অ্যান্ড 20 টাকার নোটে রয়েছে আমাদের মহারাষ্ট্রের ইলোরা গুহা, ঠিক আছে? অ্যান্ড 50 টাকার নোটে রয়েছে হাম্পির রথ মন্দির, খুব গুরুত্বপূর্ণ। 10 টাকার আমাদের 100 টাকার নোটে রয়েছে গুজরাটের রানী কি ভাব। 200 টাকার নোটে রয়েছে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ। অ্যান্ড 500 টাকার নোটে রয়েছে দিল্লির লালকেল্লা। অ্যান্ড 2000 টাকার নোটে রয়েছে আমাদের মঙ্গলযানের ছবি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? তো সঠিক উত্তর মনে রাখবে, আমাদের রাজ্যসভা ও লোকসভার সদস্য দ্বারা কিন্তু আমাদের ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, ঠিক আছে? অ্যান্ড উপরাষ্ট্রপতি হওয়ার জন্য মিনিমাম তোমাকে কিন্তু 35 বছর বয়স হতে হবে তোমার, ঠিক আছে? তাহলে তুমি উপরাষ্ট্রপতি হতে পারবে। দেখুন, অ্যান্ড আমাদের বর্তমান উপরাষ্ট্রপতির নাম হচ্ছে আমাদের জয়দীপ ধনকর, ঠিক আছে? এটা মনে রাখবে। অ্যান্ড রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু। দেখো 7 নম্বর প্রশ্ন, বিহারে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরটি কোন সালের মধ্যে তৈরি করা হবে? বিহারে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির, এটি কোন সালের মধ্যে তৈরি করা হবে? এটা 2025 সালের মধ্যে তৈরি করা হবে। দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? কোন লিপিতে সম্রাট অশোকের শিলালিপি রচিত হয়েছিল? সঠিক উত্তর, ব্রাহ্মী লিপিতে আমাদের সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল, ঠিক আছে? তোমাদেরকে এখানে সম্রাট অশোক রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে দিই। তিনি রাজত্ব পান, সেটা হচ্ছে 273 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু রাজত্বে আসেন, ঠিক আছে? তার অফিসিয়ালি রাজ্যাভিষেক হয় 269 বিসিতে, মানে 269 বিসিতে, ঠিক আছে? মানে তার 4 বছর পরেই কিন্তু তিনি তার অফিসিয়ালভাবে তার কিন্তু রাজ্যাভিষেক হয়, ঠিক আছে? অ্যান্ড কলিঙ্গ যুদ্ধ হয় কিন্তু 261 বিসিতে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 261 বিসিতে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল উড়িষ্যায়, ঠিক আছে? অ্যান্ড এই কলিঙ্গ যুদ্ধের পরেই কিন্তু অশোক কিন্তু যুদ্ধনীতি ছেড়ে কিন্তু ধর্মনীতি গ্রহণ করেছিল, ঠিক আছে? অ্যান্ড তাকে আমাদের বৌদ্ধ ধর্মে তাকে কে দীক্ষিত করেছিলেন? তিনি হচ্ছেন উপগুপ্ত, মনে রাখবে। সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন আমাদের উপগুপ্ত, ঠিক আছে? অ্যান্ড তার এই সব কারণের জন্যই কিন্তু তাকে কিন্তু দ্য গ্রেটও বলা হয়, ঠিক আছে? মনে রাখবে, অশোককে দ্য গ্রেটও কিন্তু বলা হয়, ঠিক আছে? অ্যান্ড অশোক নিজেকে কিন্তু দেবনাম প্রিয়দর্শী বলে অভিহিত করেন। অশোক নিজেকে দেবনাম প্রিয়দর্শী বলে কিন্তু অভিহিত করতেন, ঠিক আছে? অ্যান্ড সম্রাট অশোকের ক্রূর স্বভাবের জন্য তাকে কিন্তু চণ্ডাশোক বলা হয়, মনে রাখবে। সম্রাট অশোকের ক্রূর স্বভাবের জন্য তাকে চণ্ডাশোক বলা হয়। অ্যান্ড তার সর্বমোট কিন্তু 33টি শিলালিপি রয়েছে, ঠিক আছে? যেগুলিকে ঐতিহাসিকগণ কিন্তু 3টে শ্রেণীতে ভাগ করেছেন। সেগুলো হচ্ছে আমাদের রক আর্কিটেকচার, ঠিক আছে? মানে রক ইনস্ক্রিপশন, পিলার ইনস্ক্রিপশন অ্যান্ড স্টোন স্লেব ইনস্ক্রিপশন, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড অশোকের শিলালিপিগুলি ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষায় লেখা। অ্যান্ড 1938 সালে জেমস প্রিন্সেপ কিন্তু তার লিপির কিন্তু পাঠোদ্ধার করেন, মনে রাখবে। দেখো নেক্সট, পাখি বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে? পাখি বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে? সঠিক উত্তর, ডায়াফ্রমের অনুপস্থিতিতে পাখি বাদুড় থেকে পৃথক, ঠিক আছে? দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার সুপারিশে তৈরি হয়? সঠিক উত্তর অপশন সি, পণ্ডিত জওহরলাল নেহরুর সুপারিশে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তৈরি হয়, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের সংবিধানের প্রস্তাবনা কিন্তু এটা কিন্তু একবারই সংশোধন হয়েছিল। সেটা হয়েছিল 1976 সালের 42তম সংবিধান সংশোধনী দ্বারা প্রস্তাবনা আমাদের সংশোধিত হয়েছিল, একবারই সংশোধিত হয়েছিল মাত্র, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু ইন্দিরা গান্ধীর সময় কিন্তু সংশোধিত হয়েছিল। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রস্তাবনায় 3টি নতুন শব্দ কিন্তু যুক্ত হয়েছিল। সেগুলো ছিল আমাদের সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা বা ইন্টিগ্রিটি, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনটি মিনি সংবিধান নামও পরিচিত, বা মিনি কনস্টিটিউশন নামও কিন্তু এটা পরিচিত। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী, ঠিক আছে? অ্যান্ড ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমেরিকার সংবিধান থেকে ধার করা হয়েছে, মনে রাখবে। আমাদের এই সংবিধানের প্রস্তাবনা আমেরিকার সংবিধান থেকে কিন্তু ধার করা হয়েছে, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, ভারতীয় সংবিধানের সচিত্র সংস্করণ করেন কে? তিনি হচ্ছেন
নন্দলাল বসু। ঠিক আছে, নন্দলাল বসুই কিন্তু আমাদের এই সংবিধানের এই বাইরের যে আর্টগুলো ছিল বা এই ডিজাইনটা কিন্তু করেছেন আমাদের নন্দলাল বসু। ঠিক আছে, তোমাদের এক্সামে আসে যে নন্দলাল বসু কিসের জন্য বিখ্যাত, চিত্রকর বা তিনি গায়ক বা তিনি নাট্যকর, তিনি সঠিক উত্তর হবে তিনি একজন চিত্রকর ছিলেন। ঠিক আছে, বিখ্যাত চিত্রকর। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের তোমাদেরকে বলে দিই যে আমাদের এই সংবিধানের প্রস্তাবনাকে অনেকেই কিন্তু অনেক কিছু বলেছেন। যেমন দেখো আমাদের ঠাকুরদাস ভার্গব আমাদের সংবিধানের প্রস্তাবনাকে বলেছেন আমাদের সংবিধানের হার্ট এবং সোয়েল। ঠিক আছে, বা হৃদয় ও আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব। ঠিক আছে, অ্যান্ড জওহরলাল নেহরু আমাদের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন। ঠিক আছে, অ্যান্ড সংবিধানের এই প্রস্তাবনাকে কিনোট বা মূল বক্তব্য বলেছেন আর্নেস্টো বার্কার। ঠিক আছে, আর্নেস্টো বার্কার আমাদের এই প্রস্তাবনাকে কিনোট বা মূল বক্তব্য বলে অভিহিত করেছেন। ঠিক আছে, অ্যান্ড দেখো আমাদের নানি পালকিওয়ালা বা এন.এ. পালকিওয়ালা আমাদের এই সংবিধানের প্রস্তাবনাকে বলেছেন আইডেন্টি রিসিপ্ট বা পরিচয় প্রাপ্তি। ঠিক আছে, এরকমই দেখো আমাদের কে.এম. মুন্সি আমাদের সংবিধানের প্রস্তাবনাকে বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ। ঠিক আছে, বা এটাকে আমরা রাজনৈতিক রাশিফল তিনি বলেছেন। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু প্রায়ই কিন্তু এক্সামে দেয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় প্রধানমন্ত্রীকে সর্বপ্রথম মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়? প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয় কাকে? সঠিক উত্তর অপশন এ, লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথম কিরু মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো এখানে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দলনেতা। তো আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, অ্যান্ড 1965 সালের ইন্দো পাক যুদ্ধে নায়ক ছিলেন ইনিই। আমাদের ইন্দো পাক যুদ্ধ হয়েছিল 1965 সালে, তখন কিন্তু নায়ক ছিলেন আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, অ্যান্ড এই সময়ই তার বিখ্যাত স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হন। এই শিরোনাম তাকে কাশী বিদ্যাপীঠ দ্বারা দেওয়া হয়, কিন্তু তার নামের সাথেই কিন্তু আজীবন থেকে যায়। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বিজয়ঘাট। ঠিক আছে, এটা দিল্লিতে অবস্থিত। অ্যান্ড লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে একটি বহুমুখী ক্রীড়ার স্টেডিয়াম। তোমাদের এটা এক্সামে আসে যে লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত, তো এটা তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক আছে, এটার পূর্বে নাম ছিল কিন্তু ফতেহ ময়দান। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের লাল বাহাদুর শাস্ত্রী মারা যায় কিন্তু আমাদের যেদিন কিন্তু এই ইন্দো পাক যুদ্ধ শেষ হয় 1966 সালের 10ই জানুয়ারি ইন্দো পাক যুদ্ধ শেষ হয়। ঠিক আছে, অ্যান্ড তাসখন্দে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কিন্তু বিরতি চুক্তি সম্পাদিত হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড এই তাসখন্দেই কিন্তু তার পরের দিনেই আমাদের এই তাসখন্দেই কিন্তু তিনি কিন্তু মারা যান। ঠিক আছে, মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী মারা যান আমাদের ইন্দো পাক যুদ্ধের একদিন পরেই 11ই জানুয়ারি 1966 সালে আমাদের এই তাসখন্দে। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভগৎ সিং কোন ইংরেজ অফিসারকে হত্যা করেন? ভগৎ সিং কোন ইংরেজ অফিসারকে হত্যা করেন? সঠিক উত্তর সন্ডার্সকে তিনি হত্যা করেছিলেন। ঠিক আছে, দেখো আমাদের এই প্লেলিস্টে বা এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন করানো হচ্ছে বেশিরভাগই কিন্তু বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, অ্যান্ড এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো এক্সাম, সেটা পিএসসি ক্লার্কশিপ হোক না কেন বা তোমাদের মিসলিনিয়াস এক্সাম হোক না কেন বা ডাব্লিউপি কেপি যে কোনো স্টেটের এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল। ঠিক আছে, মনে রাখবে। দেখো 13 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে স্থাপন করেন? মনে রাখবে প্রার্থনা সমাজ স্থাপন করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে 1867 সালে। 1867 সালে মুম্বাইয়ে কিন্তু আমাদের প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? খুব গুরুত্বপূর্ণ, ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে এসেছিলেন। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে দেখো আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত রিলেটেড কিছু বলে দিই। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের তৃতীয় শাসক। তিনি ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তিনি মালাওয়া গুজরাট সৌরাষ্ট্র থেকে শকদের অঞ্চল জয় করে সকার উপাধি গ্রহণ করেন। তো তিনি সকার উপাধি গ্রহণ করেছিলেন, মনে রাখবে। অ্যান্ড তাকে বিক্রমাদিত্যও কিন্তু বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেবগুপ্ত দেবরাজ নামেও কিন্তু পরিচিত ছিলেন। তার শাসনামলে সাম্রাজ্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। অ্যান্ড গুপ্ত সাম্রাজ্যের এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু শাসনকাল তাদের কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ঠিক আছে, দেখো এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদের এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু গুপ্ত সাম্রাজ্যের শাসনকাল। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই গুপ্ত সাম্রাজ্যের সময়কালকে কিন্তু ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, অ্যান্ড দেখো তার রাজসভায় পণ্ডিতের মধ্যে বিখ্যাত ছিল জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির এবং সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাস। ঠিক আছে, অ্যান্ড দেখো চীনা পরিব্রাজক ফা হিয়ান সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে 399 থেকে 405 খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড দেখো আমাদের কালিদাস
দেখো কালিদাসের একটি গ্রন্থে বলা হয়েছে যে নবরত্ন নামে পরিচিত 9 জন বিখ্যাত পণ্ডিত কিংবদন্তি বিক্রমাদিত্যের দরবারে উপস্থিত ছিলেন। ঠিক আছে, সেগুলি কে কে? সেগুলো ছিল আমাদের অমর সিংহ, ধনন্তরী, ছিল আমাদের ঘটকার পাড়া, খপনাক, শঙ্কু, বরামিহির, ভাড়ারুচি, ঠিক আছে, বেতাল ভট্ট, এগুলা। ঠিক আছে, মনে রাখবে আমাদের এখানে পড়ে যে নবরত্ন কার রাজসভায় উপস্থিত ছিল, ঠিক আছে, বা ছিল না। ঠিক আছে, তো দেখো আমাদের আকবরের রাজসভাও কিন্তু নবরত্ন ছিল, অ্যান্ড বিক্রমাদিত্যের রাজসভাও কিন্তু আমাদের নবরত্ন উপস্থিত ছিল। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই বিক্রম সংবত ক্যালেন্ডার যেটা রয়েছে আমাদের ভারতীয় ক্যালেন্ডার যুগ বিক্রম সংবত, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু আমাদের চালু করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই তিনি কিন্তু উজ্জয়িনীর রাজা ছিলেন আমাদের বিক্রমাদিত্য। ঠিক আছে, অ্যান্ড বিক্রমাদিত্যের নিকনেম ছিল বিক্রমাদিত্য, বিক্রমাঙ্ক, দেবগুপ্ত, দেবরাজ, দেবশ্রী, এগুলো সমস্তই কিন্তু আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তর নিকনেম ছিল। দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কি? সঠিক উত্তর দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র। ঠিক আছে, অ্যান্ড দেখো এখানে তোমাদেরকে বলে দিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র বা মাসিক সংবাদপত্র ছিল কিন্তু আমাদের দিগদর্শন। এটা জন ক্লার্ক মার্সম্যান কর্তৃক 1818 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, সেরকমই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। এটাও জন ক্লার্ক মার্সম্যান কর্তৃক 1818 সালে কিন্তু প্রকাশিত হয়। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই 1831 সালে কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনের সংবাদ প্রভাকর সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রকাশ করেন সংবাদ প্রভাকর 1831 সালে। এটা প্রথমে সাপ্তাহিক সংবাদপত্র হলেও 1839 সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয় এটি। ঠিক আছে, তো মনে রাখবে এটা কিন্তু 1839 সাল থেকে এটা কিন্তু প্রথম বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা কিন্তু হয়ে ওঠে। ঠিক আছে, আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই জেমস অগাস্ট হিকি 1780 সালে বেঙ্গল গেজেট নামে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের প্রতিষ্ঠা করেন। ভারতের প্রথম সংবাদপত্র কি? সেটা হচ্ছে বেঙ্গল গেজেট। ঠিক আছে, যেটা 1780 সালে জেমস অগাস্ট হিকি কর্তৃক কিন্তু প্রকাশিত হয়। অ্যান্ড জেমস অগাস্ট হিকিকে কিন্তু ভারতীয় সংবিধান আমাদের সাংবাদিকতার জনকও বলা হয়, জেমস অগাস্ট হিকিকে। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড অ্যানি বেসেন্ট মনে রাখবে 1914 সালে নিউ ইন্ডিয়া নামে ভারতে একটি দৈনিক পত্রিকা শুরু করেন। ঠিক আছে, নিউ ইন্ডিয়া নামে দৈনিক পত্রিকা শুরু করেন অ্যানি বেসেন্ট। ঠিক আছে, এম.কে. গান্ধী ইন্ডিয়ান ওপিনিয়ন শুরু করেন এবং অরবিন্দ ঘোষ 1905 সালে বন্দে মাতরম নামে ইংরেজি সংবাদপত্র শুরু করেন। ঠিক আছে, এগুলো সমস্তই পয়েন্টেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো টি-20 ক্রিকেটে 11,000 রান সম্পূর্ণকারী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় কে? তিনি হচ্ছেন রোহিত শর্মা। দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? মনে রাখবে লক্ষণ সেন সভাকবি ছিলেন জয়দেব। দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে অক্সিনোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অক্সিনোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সিনোমিটার দিয়ে। ঠিক আছে, এন্ড দেখো 19 নম্বর প্রশ্ন কোন দেশ সর্বাধিক বক্সাইট উৎপাদন করে? সর্বাধিক বক্সাইট উৎপাদন করে কোন দেশ? সঠিক উত্তর আমাদের অস্ট্রেলিয়া সর্বাধিক বক্সাইট উৎপাদন করে। ঠিক আছে, দেখো বক্সাইট এক ধরনের পাললিক শিলা। অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের প্রধান উৎস হলো বক্সাইট। গ্যালিয়াম অনেক বিরল ধাতু, আর এর প্রধান উৎস হলো আমাদের বক্সাইট। বক্সাইট উৎপাদনের সবচেয়ে প্রথম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, অ্যান্ড নেক্সট রয়েছে আমাদের চীন। অ্যান্ড বক্সাইটের রাসায়নিক সূত্র হচ্ছে Al2O3 2H2O। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড উড়িষ্যা ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য। উড়িষ্যার কালাহান্ডি বক্সাইট উৎপাদনের জন্য বিখ্যাত। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে যে ভারতের গুরুত্বপূর্ণ বক্সাইট খনিগুলি হলো বিলাসপুর ও মাইকাল পাহাড়, সিংভূম, জামনগর, অ্যান্ড রয়েছে বালাঙ্গীর, বারগড়, কোরপুট, কালাহান্ডি। ঠিক আছে, এছাড়া রয়েছে আমাদের সম্বলপুর, সুন্দরগড়। এগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের এগুলো উড়িষ্যায় কিন্তু অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। দেখো 20 নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাধিক হীরক উৎপাদক দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক হীরক উৎপাদক দেশ কোনটি? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকাতে কিন্তু সর্বাধিক পরিমাণে হীরক উৎপাদন করা হয়। ঠিক আছে, ভারতের মধ্যে মনে রাখবে আমাদের মধ্যপ্রদেশের পান্নাতে কিন্তু একটি হীরক খনি রয়েছে। ঠিক আছে, হীরার খনি পান্না। ঠিক আছে, পান্না কিন্তু ন্যাশনাল পার্কও রয়েছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক? অশোক চক্র কিসের প্রতীক? তো মনে রাখবে অশোক চক্র হচ্ছে আমাদের উন্নতি ও গতিশীলতার প্রতীক হচ্ছে আমাদের এই অশোক চক্র। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে আমি বলে দিই যে আমাদের
জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক? তো মনে রাখবে গেরুয়া রং হচ্ছে আমাদের শক্তি ও সাহসের প্রতীক, ঠিক আছে। গেরুয়া রং হচ্ছে শক্তি ও সাহসিকতার প্রতীক হচ্ছে গেরুয়া রং, ঠিক আছে। অশোক চক্র হচ্ছে উন্নতি ও গতিশীলতার প্রতীক, ঠিক আছে। অ্যান্ড সাদা রং হচ্ছে আমাদের শান্তি সত্য পবিত্রতার প্রতীক হচ্ছে আমাদের সাদা রং, ঠিক আছে। অ্যান্ড সবুজ রং হচ্ছে কি ভূমির উর্বরতা, বৃদ্ধি, সমৃদ্ধি, ঠিক আছে। এইসবের প্রতীক হচ্ছে আমাদের সবুজ রং, ঠিক আছে। অ্যান্ড তোমাদের মনে রাখবে যে আমাদের এই জাতীয় পতাকার এটা নকশা তৈরি করেন কিন্তু 1921 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া, ঠিক আছে। এটা নকশা তৈরি করেন। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এটা কিন্তু খাদি কাপড়ের তৈরি, আমাদের জাতীয় পতাকা এটা কিন্তু খাদি কাপড়ের তৈরি এবং এটা রেশিও হচ্ছে 3:2। আমাদের এই জাতীয় পতাকা এটা কিন্তু গণপরিষদ কর্তৃক গৃহীত হয়, মনে রাখবে 22 জুলাই 1947 সালে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, এএফপি সংবাদ সংস্থাটি কোন দেশের? এএফপি সংবাদ সংস্থাটি কোন দেশের? সঠিক উত্তর আমাদের ফ্রান্সের সংবাদ সংস্থা হচ্ছে এএফপি, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই, দেখো ফ্রান্স এজেন্স ফ্রান্স প্রেস, ঠিক আছে, বা যেটাকে বলি আমরা এএফপি। এএফপির ফুল ফর্ম হচ্ছে এজেন্স ফ্রান্স প্রেস, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা, ঠিক আছে। অ্যান্ড বিশ্বের বৃহত্তম সংবাদ সংস্থা হচ্ছে আমাদের ইউকে এর রয়টার্স সংবাদ সংস্থা, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয় সংবাদ সংস্থা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট প্রেস হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সংবাদ সংস্থা, ঠিক আছে। অ্যান্ড তৃতীয় বৃহত্তম হচ্ছে আমাদের ফ্রান্সের আমাদের এএফপি, ঠিক আছে, বা এজেন্স ফ্রান্স প্রেস, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্রাচীনতম সংবাদ সংস্থাও। অ্যান্ড ভারতের মনে রাখবে ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা হচ্ছে আমাদের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, পিটিআই। দেখো 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি কখনোই কংগ্রেসের সভাপতি হননি? কোন ব্যক্তি কখনোই কংগ্রেসের সভাপতি হননি? তিনি হচ্ছেন আমাদের বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের 24 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন ব্যক্তিকে নরমপন্থী বলা যাবে না? নরমপন্থী বলা যাবে না কাকে? তো মনে রাখবে বিপিনচন্দ্র পালকে নরমপন্থী বলা যাবে না। তিনি আমাদের বিপিনচন্দ্র পাল, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে। অ্যান্ড এগুলো সমস্তই কিন্তু লালা লাজপত রায়, লাল বাহাদুর শাস্ত্রী নয়, লালা লাজপত রায়, ঠিক আছে, বিপিনচন্দ্র পাল, এগুলো সমস্তই কিন্তু আমাদের বাল গঙ্গাধর তিলক, এগুলো সমস্তই কিন্তু আমাদের চরমপন্থী নেতা, ঠিক আছে। অ্যান্ড এগুলাকে কিন্তু নরমপন্থী বলা যাবে না। দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা নিশ্চয়ই যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে, না হলে আমি কমেন্ট করে জানিয়ে দেবো, বা এর পরের সপ্তাহে এর পরের দিন ক্লাসে কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে। গুড নাইট, টাটা, বাই বাই।